বিক্ষোভে সনদের পঞ্চম দফা সংশোধন, শেষ হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। নতুন বাংলাদেশের জন্ম হলো আজ, মন্তব্য ডক্টর ইউনূসের। জুলাই সনদ বাতিলের দাবিতে সংসদ ভবন এলাকায় বিক্ষোভ। শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে, বললেন মির্জা গালিব। অনশন শুরু, রোববার যমুনা অভিমুখে পদযাত্রার পরিকল্পনা শিক্ষকদের। 16 বছর পর বগুড়ায় ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দীর্ঘ 1 বছরের আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যেসব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই সনদ স্বাক্ষরিত হলো। ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া 25টি রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরাও এই রাজনৈতিক সমঝোতার দলিলে স্বাক্ষর করেছেন। আজ বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের এই আনুষ্ঠানিকতা সারা হয়। বিকাল 4টায় এই অনুষ্ঠান শুরু করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা আধা ঘন্টা বেশি বিলম্বিত হয়। এদিকে সনদ স্বাক্ষর অনুষ্ঠানের নির্ধারিত সময়ের প্রায় 2.5 ঘন্টা আগে আজ দুপুরে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া জুলাই যোদ্ধা ব্যানারে কয়েকশো বিক্ষোভকারীকে ধাওয়া ও তাদের উপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। শুক্রবার সকাল 10:30টার দিকে পুলিশের বাধা পেরিয়ে সংসদ ভবনের মূল ফটক টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে, পরে মূল ফটক উন্মুক্ত করে দেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ভেতরে ঢুকে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের জন্য তৈরি করে রাখা মঞ্চের সামনে এসে অতিথিদের জন্য বরাদ্দ চেয়ারে বসে পড়েন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া বিক্ষোভকারীরা। এক পর্যায়ে দুপুর 1টার কিছুক্ষণ আগে মঞ্চে উঠে ঘোষণাপত্র সংশোধন করে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের সুরক্ষা নিশ্চিতের আশ্বাসও দেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর শেষে বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের নবজন্ম হলো আজ। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। আমরা একমত হয়েছি যাতে আমরা সঠিক রাস্তায় যেতে পারি, সেই জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই যাতে এটা থেকে বিচ্যুত না হই। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে। সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, দেশ গঠন করার দায়িত্ব আগামী সরকার নেবে এবং এর প্রস্তুতি হিসেবে এই জুলাই সনদকে দেখছেন তিনি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে বিতর্কিত আখ্যা দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে বিক্ষোভ করেছেন জুলাই যোদ্ধারা। তারা বলেন, এই সনদ তারা মেনে নেবেন না, কারণ এতে জুলাই আন্দোলনে আহতদের অবমূল্যায়ন করা হয়েছে। এ সময় যোদ্ধাদের উপর হামলার বিচার দাবি করেন তারা। আজ সন্ধ্যা 6:30টায় স্বাক্ষর অনুষ্ঠান শেষ হওয়ার পর শতাধিক জুলাই যোদ্ধা মিছিল নিয়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের প্রবেশে বাধা দেয়। পরে নিরাপত্তা বেষ্টনীতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন নেতারা। তারা বলেন, এই সনদ ভারতের প্রেসক্রিপশনে হয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এতে দেশের মানুষের কোনো প্রত্যাশার প্রতিফলন হয়নি, তাই এটি বাতিল করতে হবে। আমরা এটি মানি না। আমরা জুলাই যোদ্ধা আন্দোলনের সংগঠক ইয়াসিন নূর আরও বলেন, জুলাইয়ে আহতদের মারধর করে স্বাক্ষর করা এই সনদ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, কারণ এর আইনি ভিত্তি দেয়নি সরকার। এর আগে শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে ডক্টর মির্জা গালিব লেখেন, চাকসুতে 26টি পদের মধ্যে 24টি শিবিরের প্যানেল পেয়েছে আর রাকসুতে 23টির মধ্যে 20টি। ছাত্রদল ডাকসু, চাকসু, রাকসু সব মিলিয়ে পেয়েছে শুধু একটা এজিএস। এই যে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় পাড়ায় তরুণীদের একচেটিয়া সাপোর্ট পাচ্ছে শিবির, এটাই এক নতুন বাংলাদেশের গল্প বলছে। তিনি লেখেন,
অছাত্র, বয়স্ক ছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ, চিৎকার চেঁচামেচি করা পুরাতন রাজনৈতিক স্টাইল দিয়ে আর রাজনীতি করা যাবে না। শিবিরকে হারাতে হলে মেধাবী হতে হবে, ছাত্রদের অধিকার নিয়ে কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে, আর দেখতে শুনতেও ব্যক্তিত্ববান, কিউট, সুইট টাইপের হতে হবে। গুন্ডাগান্ডা ভাব থাকলে আর হবে না। পরিশেষে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এই সহকারী অধ্যাপক আরো বলেন, এমন এক বাংলাদেশি তো আমরা চেয়েছিলাম আমাদের সারাটা জীবন ধরে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা। জুমার নামাজের পর তারা অনশন শুরু করেন। অনশন কর্মসূচির পাশাপাশি আগামী রোববার যমুনা অভিমুখে লং মার্চ করার পরিকল্পনা করেছেন শিক্ষকরা। এজন্য সারা দেশের আরও শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও অনশনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, আমাদের পরিকল্পনা ছিল অনশন করার, তা আমরা শুরু করেছি। আমরা টিএসসিতে সমাবেশ করেছি। আগামী রোববার লং মার্চের চিন্তা রয়েছে। এদিকে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশের শিক্ষকদের ঢাকায় কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হচ্ছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। জাতীয় পর্যায়ে লালন শাহের তিরোধান দিবস পালন উপলক্ষে আজ যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে বিশেষ অনুষ্ঠান হয়েছে। আয়োজনে অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহরুল ইসলাম। যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিজয়ী হয়েছেন সভাপতি ফজলে রাব্বি মোপাশা এবং সাধারণ সম্পাদক শাহিন শাহ রানা সহ অন্যরা। আজ প্রেস ক্লাব যশোরে এই নির্বাচন সম্পন্ন হয়। যশোরের অভয়নগর উপজেলা ও বাঘারপাড়া উপজেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, নওয়াপাড়া ইনস্টিটিউট সভাকক্ষে সভার আয়োজন করে অভয়নগর উপজেলা ও পৌর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বক্তারা বলেন, দলের সিদ্ধান্তে সকলকে তৃণমূল পর্যায়ে প্রচার প্রচারণা চালাতে বলা হয়েছে এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে হয়ে প্রচার প্রচারণা চালাতে হবে। বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে পঞ্চকরণ ইউনিয়ন পরিষদ মাঠে নারীদের উঠান বৈঠক হয়েছে। ইউনিয়ন মহিলা দলের আয়োজনে উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট ৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। খুলনার পাইকগাছার কাঠিপাড়া বাজারে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক। তিনি শুক্রবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রারলি ইউনিয়নের কাঠিপাড়া বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন বলে জানিয়েছেন প্রতিনিধি আলাউদ্দিন সোহাগ। বাগেরহাটের মোংলায় ঋণের চাপে আত্মহত্যা করা ইজি বাইক চালক অমল রায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে শুক্রবার সকালে মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী অমলের পরিবারের হাতে নগদ সহায়তা পৌঁছে দেন এবং 2 সন্তানের শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেন। যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ও 31 দফা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রায়হান জনি জানিয়েছেন, শুক্রবার বিকেলে উপজেলার হাসানপুর ইউনিয়নে এ সভার আয়োজন করে স্থানীয় বিএনপি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। প্রায় 16 বছর পর সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ। আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 5 ম্যাচের যুব ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের 2 ভেন্যু বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল 20 অক্টোবর ঢাকায় পা রাখবে এবং সেদিনই যাবে বগুড়ায়। 28 ও 31 অক্টোবর শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম 2টি ওয়ানডে ম্যাচ। এরপর বাকি 3টি ম্যাচ হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে যথাক্রমে 3, 6 ও 9 নভেম্বর। সিরিজ শেষে 10 নভেম্বর বাংলাদেশে ছাড়বে আফগানিস্তান দলটি। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও।
শুভরাত্রি।